আজ হাল্লা বলে উত্তরের কথা শুনব। বলা ভালো, উত্তর নিয়েই আমরা আলোচনায় থাকব। দেখুন, হাল্লা বল মানেই তর্ক বিতর্ক, রাজনৈতিক যে পরিবর্তন বা পটভূমি তা নিয়ে বিশ্লেষণ, এই সমস্ত কিছুর মাঝে আজ নজর থাকবে উত্তরবঙ্গে। এবং সব থেকে টুইস্টের জায়গা হচ্ছে উত্তরবঙ্গে কখনো 2019-এর লোকসভা নির্বাচন, কখনো 2021-এর বিধানসভা নির্বাচন, তো কখনো পঞ্চায়েত ভোট, কখনো আবার 2024-এর লোকসভা নির্বাচন। কোন অগ্নি পরীক্ষায় ভালো ফল তৃণমূলের, কোন পরীক্ষায় আবার ভালো ফল বিজেপির। যদিও এখনো পর্যন্ত ধরে নেওয়া হয় যে উত্তরের মাটি বিজেপির তুলনামূলক শক্ত ঘাঁটি, কিন্তু সেই উত্তরের মধ্যে থাকা একটি বিরাট অঞ্চল জুড়ে কোচবিহার, যা কিনা বিগত বেশ কয়েকদিনে খবরের শিরোনামে উঠে এসেছে। একের পর এক ঘটনা ঘটেছে। কখনো বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া থেকে উত্তপ্ত হয়ে ওঠা কোচবিহারের মাটি, কখনো আবার সেই কোচবিহারেই তৃণমূল কর্মী অমর রায়ের খুন হয়ে যাওয়ার মতো অভিযোগ। আবার এই কোচবিহার, যেখানে কথা নেই বার্তা নেই, নানান সময়ে নানান মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন উদয়ন গুহ। সেই কোচবিহার থেকেই উদয় হচ্ছে রাজনীতির নানান আলোচনা, তর্ক বিতর্ক। আর আজ হাল্লা বলে আমরা তা নিয়েই কথা বলবো। দেখুন, গত মাসে অর্থাৎ জুলাই আগস্ট এরই মধ্যে একাধিক তৃণমূল কর্মীর খুন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, অভিযোগ সামনে এসেছে। প্রশ্ন এটাও যে কেন তৃণমূল কর্মীরাই খুন হচ্ছেন। কখনো অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিজেপি আবার বলছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব। কিন্তু যারা যারা এই ঘটনায় প্রাণ হারালেন, অর্থাৎ এই যে মৃত্যু হলো যাদের, 10ই জুলাই মালদার ইংরেজ বাজার আবু কালাম আজাদ তৃণমূল নেতা খুনের ঘটনা, সেই দিনই আবার ভাঙড়ে খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান। 13ই জুলাই বীরভূমের লাভপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের খুনের অভিযোগ। 19শে জুলাই তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ বীরভূমের ময়ূরেশ্বরে, তাকে খুন করা হয়েছে এমন অভিযোগ। 23শে জুলাই মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে খুনের অভিযোগ। 30শে জুলাই পিন্টু চক্রবর্তী তৃণমূল নেতা হুগলির কোন্নগরের, তাকে খুনের অভিযোগ। এবং অন্যদিকে এই কোচবিহার, যেখানে কোচবিহারের ডোডিয়ারহাট বাজারে শুট আউটের ঘটনা, কে খুন হয়েছেন? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়, তাকে খুন করা হয়েছে সেই অভিযোগ। আলোচনার শুরুতে একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। এই বক্তব্য কার? সন্তানহারা বাবার এবং সন্তানহারা মায়ের। এই অমর রায় তার মা এবং বাবা কি বলেছেন এটা শোনানোর চেষ্টা করছি এই কারণে, এই যে অভিযোগ আসে না, এক দল আরেক দলকে অভিযোগ করছে, এক দলের আরেক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু যারা সন্তান হারালেন তারা ঠিক কোন ষড়যন্ত্র বা কোন অভিসন্ধির গন্ধ পাচ্ছেন? একবার এই খুন হয়ে যাওয়া অমর রায়, যে অমর রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তার মা এবং বাবা কি বলেছেন আপনাদেরকে শোনাই হাল্লা বলে শুরুতে। শুনুন। একটাই কথা, এই যে সাংবাদিক এত কিছু, এগুলো শুধু এমনি। এর আগেও এরকম হয়েছিল, আজ অব্দি কোনো সুষ্ঠু বিচার পায়নি কেউ, আজ অব্দি বিচার পায়নি, কোনো আসামি এখন অব্দি গ্রেফতার হয়নি। তাহলে আমার ছেলে, আমি প্রশাসনের লোক, আমি যদি এর কঠোর শাস্তি না হয়, যদি সুষ্ঠু বিচার না পাই, কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো না। এটাই আমার শেষ কথা, এর বেশি আমি কিছু বলবো না। পরপর একটার পর একটার এরকম হতেই থাকবে। যে এরকম তাকে কঠোরতম সাজা হোক, এটাই আমার। অন্য মায়ের কোল আর যেন এরকম খালি না হয়, অনেক খালি হয়েছে, আর যেন এরকম খালি না হয়। এপি সভাপতি হওয়ার পরে একটু এটা জায়গাটা পরিবর্তন হয়েছে আর কি। পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে। তারপরে এমনও কানে আসে যে আমার ওয়াইফ যখন দাঁড়াচ্ছে ভোটে, অনেকে অরুচি ছিল যে আমার বহুকে যেন, মানে সাধারণ মানুষ না, নেতাদের মধ্যে, দলের নেতাদের মধ্যে যারা পুরানা নেতা ছিল, তাদের মধ্যে
মানে ইচ্ছা ছিল না যে আমার সে ভোটে দাঁড়াবে, সে দাঁড়ালে তাকে প্রদান করতে হবে, এই ধরনের একটা ওদের মনের মধ্যে ভাবনা ছিল। এমনকি আমাদের পুরানো নেতাদের মধ্যে কেউ এসে ক্যানভাসও করেনি যে আমরা এরকম শুনছি যে না আমি অমুক দাঁড়াচ্ছি, আমি অমুক ক্যানভাস করতে যাবো না, এরকম কথাবার্তা হয়েছিল পুরানো নেতাদের মধ্যে। মানে সত্য তো আছেই। দেখুন, গোটা বিষয় তদন্ত সাপেক্ষ, কে খুন করেছে, কিভাবে খুন হয়েছে, কারা এই অভিযোগে অভিযুক্ত, তার সমস্ত কিছুই তদন্ত সাপেক্ষ, সেটা এই নিহত অমর রায়ের পরিবার জানাচ্ছেন, কিন্তু তার সঙ্গে এই অভিযোগগুলোও তারা করছেন। আর তা নিয়ে আমরা আজ আলোচনায় থাকবার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিও থেকে সরাসরি, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, অনির্বাণ দা স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ, আমি সুপ্রিয় দাকেও স্বাগত জানাবো। রয়েছেন সিপিএম নেতা গৌরব মজুমদার, গৌরব দাকে স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যেই দূরবর্তী স্থান থেকে সরাসরি যোগদান করবেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। যেহেতু অনির্বাণদা রয়েছে, আমি অনির্বাণদার কাছ থেকেই আলোচনায় আসবার চেষ্টা করব। আশা করি এই অমর রায়ের বাবা মা এদের প্রতিক্রিয়া আপনি শুনবেন। আমি আপাতত এই অমর রায়ের খুনের যে অভিযোগটা সামনে এসেছে তা নিয়েই যদি আলোচনা শুরু করি, তাহলে তার বাবার বক্তব্য অনুযায়ী যখন তার মাকে দল থেকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, তখন দলের পুরনো নেতৃত্বরাই ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ ভোটের ক্যাম্পিংয়ে আসেননি, এরকম নানাবিধ অভিযোগ দলের ভিতরে রয়ে গিয়েছে বলে তার মনে হচ্ছে। যদিও তিনি বলেছেন যে কে করেছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এই অভিযোগগুলো তার রয়েছে। এই অভিযোগগুলি একান্তই দলের ভেতরে অসন্তোষের বিষয়, তার সঙ্গে এই খুনের ঘটনার সরাসরি সম্পর্ক আছে কি না সেটা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়, সেটা পুলিশ তদন্ত করে দেখুক। আপনি যদি রাজনৈতিক অভিযোগের কথাই বলেন, একটু বৃহত্তর প্রেক্ষিতের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি 2014-র পর যখন ক্রমাগত বিজেপি তার ফুটপ্রিন্ট ওয়েস্ট বেঙ্গলে বাড়াতে শুরু করে, তাদের যে সাফল্যের খতিয়ান সেটা মূলত উত্তরবঙ্গ কেন্দ্রিকই থেকেছে। দক্ষিণবঙ্গে তারা কিছু জায়গায় নিশ্চয়ই জিতেছে, কিন্তু তাদের মেজরিটি অফ সিট, সেটা বিধানসভা হোক বা লোকসভা সিট আসন হোক, সেটা উত্তরবঙ্গের দিকেই আমরা বরাবর দেখেছি। কিন্তু সাম্প্রতিক বিগত কিছু বছরে 21-এর নির্বাচনের পর থেকে, সেটা পঞ্চায়েত হোক, তারপরে 24-এর লোকসভা হোক, বা তার মধ্যে যে কটি উপনির্বাচন বিধানসভার হয়েছে সেগুলি হোক, সেখানে আমরা দেখেছি উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় তৃণমূল কিন্তু ক্রমশ তার হারানো জমি পুনরুদ্ধার করতে পারছে। এমনকি নিশীথ প্রামাণিক, যার বিরুদ্ধে গুচ্ছ ক্রিমিনাল কমপ্লেন থাকা সত্ত্বেও, যাকে অমিত শাহ নিজে হাতে ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছিলেন, তিনিও কোচবিহারে হেরে গেছেন। মনোজ টিগ্গা তার নিজের বিধানসভা আসনটি হারিয়েছেন উপনির্বাচনে। জলপাইগুড়ির দিকেও উপনির্বাচনের বিজেপি কিন্তু তার আসনটা হারিয়েছে। অর্থাৎ লাগাতারভাবে তৃণমূল যে জমিটা, রাজনৈতিক জমি উত্তরবঙ্গে অনেকটা হারিয়ে ফেলে দুর্বল হয়ে গেছিলো, সেটা লাগাতার তারা পুনরুদ্ধারের কাজে সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। আমি দুপুরবেলা শুনছিলাম কোচবিহারে এই ঘটনার পর এটি বিক্ষোভ মিছিল বেরিয়েছিল, সেখান থেকে সাধারণ মানুষ বলেওছিলেন যে এই ছেলেটি, তিনি কিন্তু এই পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, রাজনৈতিক জমি, সেটা প্রক্রিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যারা কি পার্সন, এই ধরনের পলিটিক্যাল প্রজেক্টে যারা কি পার্সনের ভূমিকা পালন করেন, তারা যদি খুন হয়ে যান, কোনোভাবে তারা আর সক্ষম না থাকেন রাজনৈতিকভাবে, রাজনৈতিক লাভ দলের মধ্যে যাদের অসন্তোষ তাদের যতটা হয়, নাকি উল্টো দিকে যাদের জমি এখন হারিয়ে যাচ্ছে তৃণমূল পুনরুদ্ধার করার ফলে তাদের হয়, এই প্রসঙ্গটাও মাথায় রাখবেন। আমি এটা আবারও বলছি, পুলিশ তদন্ত করবে, কে খুন করেছে না করেছে সেটা নিয়ে আমার মন্তব্য নয়, কিন্তু রাজনৈতিক লাভ ক্ষতির যে প্রসঙ্গ, সেটার ক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দিতে চাইলাম যে জমি তৃণমূল পুনরুদ্ধার করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাতে ক্ষতিটা কার হচ্ছে, এবং এই ধরনের অমর রায়রা খুন হয়ে গেলে বা জমি থেকে সরে গেলে তাতে কাদের লাভ হতে পারে, সেটাও মাথায় রাখা প্রয়োজন। এবং আমার মনে হয় এর পর আর প্রশ্ন করবার প্রয়োজনীয়তা পড়বে না। একদম শেষ কটা লাইনে অনির্বাণদা মোটামুটি এটাই বোঝানোর চেষ্টা করলেন যে যাদের ক্ষতি হচ্ছে, তাহলে কি সেদিকেই আঙুলটা উঠছে? যদিও আবারও বলছি, গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ, এবং আদৌ তদন্তের অভিমুখ কোন দিকে যাবে, কি রেজাল্ট আউট হবে, কে খুন করলো, কারা খুন করলো, কিভাবে খুন করলো, কারণ এই দোরেহাট বাজারে সম্ভবত মাংস কিনতে গিয়েছিলেন তার বাবা, যেমনটা জানিয়েছে, এবং সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে যাতায়াত, এই সমস্ত কিছু যাদের নখদর্পণে ছিল, তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গের, তারা বলছেন বিজেপির অভিসন্ধি। আবার দলের মধ্যে কোন দল, সেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। আর এখান থেকেই যে অভিযোগগুলো সামনে এসেছে, আমি সুপ্রিয়দার কাছে যাব। কি মনে হয় সুপ্রিয়দা, এই অমর রায়ের প্রাণ চলে গেল? শুধু তো অমর রায় নয়, এর আগে আমরা গ্রাফিকারিও দেখালাম যে একের পর এক তৃণমূল নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি, ভাঙড় থেকে শুরু করে বীরভূম খুন হয়ে যাচ্ছে। কারণ কি? উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গ, যেটাই বলো,
আমরা মনে করি রাজনৈতিক হত্যা বা রাজনীতি করতে গিয়ে কোনো রাজনৈতিক কর্মীর হত্যা এটা কোনোটাই মেনে নেওয়া যায় না। সেটা যে দলেরই হোক, যে পার্টিরই হোক, যার মার কোল শূন্য হচ্ছে, স্বাভাবিকভাবেই রাজনীতি করতে গিয়ে এর পরবর্তীকালে নতুন জেনারেশন বা আমাদের বয়সী, এই রাইয়ের বয়সী, অমর রাইয়ের বয়সী ছেলেপেলে যারা, তারা রাজনীতি করতে আসতে ভয় পাবে। আসলে সমস্যাটা কোথায় জানো? তনিমান বলার সময় বললো না যে কাদের অভিসন্ধি কী, একদম ঠিকই বলেছে। বিষয়টা হচ্ছে যে তার বাবার যে স্টেটমেন্ট এখন এখানে আমরা পেলাম, তার বাবা যে কথাগুলো বললেন এবং তার মা যে কথাগুলো বললেন, ওর বাবার কথাতে পরিষ্কার যে দলের মধ্যে, মানে তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই তার ছেলে যে বেড়ে উঠছে বা তার মাকে যে টিকিট দেওয়ার বিষয়টা উনি বললেন এখানে, যে তারা চাইছিলেন না কেউ কেউ, সাধারণ মানুষ নয়, অন্য কেউ নয়, দলের মধ্যেই কেউ কেউ, যে তারা যেন টিকিটটা না পান। তো এবার আমার বিষয় হচ্ছে, অনির্বাণ ঠিকই তো বলছে যে এই ধরনের কি পার্সেন্ট যারা তৃণমূল কংগ্রেস করতেই পারেন, তার কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বাড়ানো ওই এলাকায়। তাহলে বাড়াতে গেলে কোন তৃণমূল কংগ্রেসের নেতা রাখের গোছাতে গিয়ে অসুবিধা হচ্ছিল, এটাও বোধহয় আমাদের একটু দেখার প্রয়োজন আছে। আমি আবার বলছি, যেহেতু আইনের ছাত্র দুজনেই আমরা আগে বাগে মন্তব্য করাটা ঠিক হবে না যে অমুক অভিসন্ধিতে অমুক মারা গেছে। আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন তারা ওখানে সুপার গেছিলেন, আমি যেটুকু দেখলাম কোচবিহারে পুলিশ সুপার ওখানে গেছিলেন, পুলিশ সুপার গিয়ে কিছু মন্তব্য করেছেন, তিনি এখনও বুঝতে পারছেন না। তিনি বলছেন বাইকে করে 3 জন দুষ্কৃতী এসে বাজারের মধ্যে মেরে দিয়ে চলে গেল। আমার প্রশ্ন সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাছে। আমার বক্তব্য হচ্ছে, গত মাসে জুলাই, মানে জুন শেষ এবং জুলাই অনওয়ার্স 6খানা মানুষের খুন হয়েছে, তাদের মধ্যে সব, মানে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের। তাহলে সেটা তো উত্তরবঙ্গে শুধু নয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে উত্তরবঙ্গে জমি হারানোর ভয় বিজেপির অভিসন্ধি থাকতেও পারে যারা এটা বলছেন, তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এখানে ভাঙড়, পরপর প্রত্যেকটা জায়গাতে খুন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা বলছেন বিজেপির এখানে অভিসন্ধি আছে, কিন্তু যখন অ্যারেস্ট হচ্ছে তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই অপর পক্ষের কোনো গোষ্ঠীর কোনো কেউ সেই দুষ্কৃতীদেরকে ভাড়া দিয়েছিলেন। এটা ভাঙড়ের ক্ষেত্রেও আমরা দেখলাম। তো শওকত মোল্লার দাবি আজকে মানে দুলিশাত হয়ে গেল। তো এটা নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম এই সিএনএ। তো আমি বলবো যে পুলিশ প্রশাসনকে আরও কড়াভাবে নজরদারি করা উচিত এবং বিরোধীদেরকে শুধুমাত্র রাজনৈতিক মানে কর্মকাণ্ড করা থেকে বাধা না দিয়ে পুলিশ প্রশাসনের উচিত যে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদেরকে আগে রক্ষা করা। আমি শেষ করবো একটা কথা, যেটা হচ্ছে দেখবেন, দেখুন আমরা তো বিরোধী দল করি, আমাদের সেন্ট্রাল ফোর্স নিয়ে অনেকের কটূক্তি হয় যে বিজেপির সমস্ত নেতাদের পেছনে সেন্ট্রাল ফোর্স রাখা আছে। আমরা তো বিরোধী দল করি, এরকম শাসক দলের নেতা যদি খুন হয়ে যায় আমরাও কালকে হতে পারি, আমাদের তো প্রোটেকশন লাগতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গোটা পশ্চিমবঙ্গে 108টা বা 200 মানে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটির মধ্যে কাউন্সিলররা পুলিশ প্রোটেকশন নিয়ে ঘোরে, বডিগার্ড নিয়ে ঘোরে। এটা কাদের থেকে বাঁচার জন্য, এটা যদি একটু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার বলে দেন, এই প্রশ্নটা আজকে আমি রাখছি এখান থেকে, তারা কাদের থেকে বাঁচবার জন্য তারা প্রোটেকশন নিয়ে ঘোরে। বেশ, আমি এখান থেকে অবশ্যই পরবর্তীতে অনির্বাণদার কাছে আসবো। তার আগে ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগদান করেছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। দেখুন, কোচবিহার এই মুহূর্তে বারংবার খবরের শিরোনামে উঠে এসছে এবং এই এত কিছুর মাঝে আরেকটা কথাই বা ভুলে যায় কি করে। এই উত্তম কুমার ব্রজবাসী থেকে শুরু করে নিশিকান্ত দাস, এই যে একের পর এক এনআরসির নোটিশ এসেছে, সেটাও তো কোচবিহার থেকেই তার শুরুয়াত হয়েছে। আর সেই কোচবিহার যেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এক পক্ষ শাসক এবং বিরোধী বলতে এই মুহূর্তে বিজেপি, যারা দুজনকে দোষারোপ করছে। আর এখান থেকে আমি গৌরবদার কাছে যাওয়ার চেষ্টা করবো। গৌরবদা, এই কোচবিহার যা কিনা বলা চলে যে ফরওয়ার্ড ব্লকের এক সময় শক্ত ঘাঁটি ছিল, সেখান থেকে সময়ের পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পটও পরিবর্তন হয়েছে এবং এখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই শাসক দলের নেতাকর্মী খুনের ঘটনা সিপিএম এর কাছে এটা কতটা পর্যালোচনার বা এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করবার দিক থেকে এই দিকটা কতটা গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে যে ফরওয়ার্ড ব্লকের মুখপত্র আমি নই। দ্বিতীয় কথা হচ্ছে যে সিপিআইএমের কাছে পর্যালোচনার বিষয়, খুনোখুনি নিয়ে পর্যালোচনার বিষয় তো ভয়ঙ্কর। এখন খুনোখুনি যিনি খুন হচ্ছেন তিনি তো সিপিআইএম বা তৃণমূল করেন এরকম বিষয়টা নয়, একটা মায়ের কোল খালি হচ্ছে, এইটা হচ্ছে ভয়ঙ্কর বিষয়। আজকে রাজ্যে দাঁড়িয়ে শুধু এই অমর রায় নয়, আপনি ভাবুন, আপনি যেখানে বসে অনুষ্ঠান করছেন তার কিছুটা দূরে, তার এখান থেকে প্রায় 8 ঘন্টা কি 45 মিনিট দূরে অনুপম দত্ত বাড়ির কুকুরের জন্য তিনি খাবার কিনতে বেরিয়েছিলেন, বাড়ির সামনে খুন হয়ে গেলেন। আপনি ভাবুন, এই কলকাতা শহরের একজন কাউন্সিলর, তাকে হত্যা করবার জন্য ভাড়া করে, বিহার না কোথা থেকে ভাড়া করে লোক নিয়ে আসা হলো।
আপনি পরপর নামগুলো বললেন, বাহেতুল্লাহ খান না শেখ থেকে শুরু করে রাজ্জাক খান থেকে শুরু করে ওই কন্যগড়ের অনুপম সরকার, পিন্টু ষষ্ঠী ঘোষ, পিন্টু চক্রবর্তী, পীযূষ ঘোষ, এই এতগুলো এই যে খুন হয়ে গেল, আপনি বলুন তো, আপনি ছেড়ে দিন এদের ছেড়ে দিন, এদের থেকে বড় নেতা তো মালদার বাবলা সরকার, তিনি তো এদের থেকে বড় নেতা ছিলেন, তিনিও তো তার বাড়ির সামনে খুন হয়ে গেলেন। তার পরিবার থেকে তার বউ, তার স্ত্রী বললেন যে বড় মাথার কাজ আছে যে এই বাবলা সরকারকে যারা খুন করলো। আজকের দিন পর্যন্ত রাজ্য পুলিশ বা কিংবা মালদা পুলিশ সেই বড় মাথার টিকিটা ধরতে পেরেছেন, বার করতে পেরেছেন? কার মদতে, কার চক্রান্তে বাবলা সরকারকে খুন হতে হলো? আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি বলুন যে আজ পর্যন্ত যে এতগুলো খুন, সেই খুনগুলো তো শুধু মানে সিপিআইএম বা বিজেপির লোক খুন হচ্ছে এরকমটা নয়, তৃণমূল কংগ্রেস খুন হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে অনির্বাণদা বলছেন যে দলের ভিতরের অসন্তোষের ব্যাপার, বাইরে বিষয় নয়। আরে দলের ভিতরের অসন্তোষ তো বাইরে বেরিয়ে আসছে। ওই যে অমর রায় মারা গেছেন, তার মা কি স্টেটমেন্ট দিলেন যে এতগুলো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তারা বিচার পাচ্ছে না, আমি ছেড়ে দেবো না। তার মানেটা কোথায়? রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে উত্তরবঙ্গের এতগুলো বিধায়ক, সাংসদ, তারা কোথায়? এইখানে দাঁড়িয়ে যে আইন শৃঙ্খলার অবস্থা, আপনি ভাবুন যে ভাঙড়ে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছেন, যিনি খুন করছেন তিনি শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে হচ্ছে যে মিছিলে হাঁটছেন। এই তো হচ্ছে যে রাজ্যের পুলিশ প্রশাসন বা রাজ্যের তৃণমূল কংগ্রেসের। কিন্তু গৌরবদা, অনির্বাণদা আরেকটা কথাও বলেছেন যে তৃণমূল তার অস্তিত্ব ফিরে পাচ্ছে, কারণ এক সময় যেখানে বিজেপির শক্তঘাঁটি বলা হতো, আস্তে আস্তে তৃণমূল তার অস্তিত্ব ফিরে পাচ্ছে। কিন্তু আমি একটা বিষয় জানতে চাইবো, আপনার কি মনে হয় যে যেখানে যেখানে তৃণমূল অস্তিত্ব ফিরে পাচ্ছে সেখানেই দ্বন্দ্ব প্রকট হচ্ছে? সে তো আপনার ওই মৌহা মৈত্র আর কল্যাণ ব্যানার্জি দেখলেই তো বোঝা যায় কি ফিরে পাচ্ছে আর কি ফিরে পাচ্ছে না। এর থেকে বেশি বড় ব্যাখ্যা দেওয়ার তো দরকার নেই, চোখের সামনে ঘটছে। সুতরাং তৃণমূল কংগ্রেস পুরনো জমি ফিরে পাচ্ছে কি পাচ্ছে না, যদি ফিরে পেয়েও থাকে তাহলে হচ্ছে যে এই যে ছেলেটাকে যে অকালে প্রাণ দিতে হলো, এর দায় কে নেবে? এর দায় কি পুলিশ প্রশাসন নেবেন না? খুন হলো গতকাল, আজকের দিন অবধি একজনও কি গ্রেপ্তার করা হলো? একজনকেও কি আটক করা হলো? ন্যূনতম পারেনি, পুলিশ প্রশাসন খুঁজে পায়নি এখনো অবধি। সুতরাং পুনরুদ্ধার জমি করছে কি করছে না সে পরের প্রশ্ন, কিন্তু একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। সেই মা তৃণমূল কংগ্রেস হতে পারেন, সেই মা তৃণমূল কংগ্রেসের কর্মীর হতে পারেন, সেই মা বিজেপির কর্মীর হতে পারেন, সেই মা সিপিআইএমের হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট বাচ্চার তামান্না, তাকে হচ্ছে যে খুন হতে হয় বোমার আঘাতে, তারপরেও তার খুনিরা ঘুরে বেড়ায় সেই গ্রামে এবং হুমকি। এখান থেকেই আমি সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, কোথাও একটা দাঁড়িয়ে এই বিজেপির যেটুকু মাটি আলগা হচ্ছে উত্তরবঙ্গে সেটুকু পুনরুদ্ধার হোক, বা তৃণমূলের একটু একটু করে উত্তরে স্ট্রং হওয়া হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার কি বলে দিচ্ছে যে শাসক বিরোধীর কতটা প্রেস্টিজ ফাইট হচ্ছে? জানি না তিথি এটা কোন প্রেস্টিজ ফাইট হচ্ছে, কিন্তু ডোরেহাটে যে প্রকাশ্য দিবালোকে যেভাবে খুন হলো, এই অমর রায় একই রকম প্রশ্ন আমারও, যে কিছুদিন আগে কিন্তু বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে একই অভিযোগ পুলিশ থানায় তৃণমূল কংগ্রেস করেছে, যে তার ছেলে একটি গাড়িতে ছিল, একজন তাকে মারার চেষ্টা করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে একের পর এক ঘটনা, তুমি যদি বছরের শুরুটা দেখো, কোচবিহারের প্রকাশ্য দিবালোকে, ভেটাগুড়িতে গ্রাম পঞ্চায়েতের দুজন ইউসুফ, আরেকজনের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, দুজনের মৃত্যু হয়েছিল এই প্রকাশ্য দিবালোকে। আর কিছুদিন আগেই এই তোমার জুলাই মাসে একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলে। তারপর সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যান, ওরা যেটা পরে বলেন ও সক্রিয় তৃণমূল কংগ্রেসের সদস্য। এবার আমার প্রশ্ন, যেটা অমর রায় খুন হলো, এর পিছনে তার বাবা এবং মার যে স্টেটমেন্ট, সেটাই সবচেয়ে বড় স্টেটমেন্ট, যে কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের অনেকেই চাইতেন না যে তিনি ওখানে দাঁড়ান। তাহলে তিথি সমস্যাটা হয়েছে যে কে কতটা ক্ষমতাশালী সেটা বড় কথা নয়, এবং এটাও বলেছেন তার বাবা যে কোনোভাবে সেখানে তার থেকে টাকা চাওয়া হচ্ছিল, সেটাও কিন্তু সেই কারণেও তাদের মধ্যে কিন্তু এটা হচ্ছে যে অন্য কোনো পক্ষ নয়, নিজেদের তৃণমূল কংগ্রেসের ভেতরের কেউই এই খুনের সঙ্গে যুক্ত থাকতে পারে, তিনি এটা অন্যভাবে বলেছেন। এবার তিনি কিন্তু আরেকজন নেতার নাম না করে উজ্জ্ব রেখে
তিনি কিন্তু, এটা আমিও বলতে পারবো না তিনি কোন নেতার নাম বলতে চেয়েছেন, তিনি কিন্তু তাকেও দোষারোপ করছেন, তার স্টেটমেন্ট ধরে বলছি, কারণ অনির্বাণ দা এখানে সব আইনজীবীরা রয়েছেন, আমি তার জন্য একই রকমভাবে আমি ওই কথাই বলবো, বাইরে যেটা তথ্য আছে তার উপরে। তাহলে কোচবিহারের বর্তমান যে চালচিত্র, ইভেন যেদিন শুভেন্দু অধিকারী চলে গেলেন এখান থেকে, তারপরে একটা ফোনালাপ খুব ভাইরাল হয়েছিল, তোমাদের টিভিতেও হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কোনো এক নেতৃত্ব স্থানীয় সে ফোন করে বিজেপির একজন নেতৃত্বকে ঘোকসাডাঙ্গা, এবং সেটাতে তাকে বলেছে, যেটা ফোন আলাপে আমি যতটুকু শুনেছি, এবং তো যদি সে তাকে পায়, যেহেতু তার নামে কেস হয়েছে, সে শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙচুর করেছে, বলছে একদম প্রকাশ্য তোকে বলছি ঘোকসাডাঙ্গা এলে তোকে ঝুলিয়ে রাখবো। তাহলে তিথি কোন দিক থেকে রাজনৈতিক সৌজন্য, রাজনৈতিক শিষ্টাচার, এটা কিন্তু দুটো পক্ষকেই মানতে হবে যে কোচবিহারের মতো একটা হেরিটেজ শহর, সেই শহরকে কিন্তু প্রতিদিনের খবরে থাকতে হচ্ছে হত্যা, মারামারি, এবং সবচেয়ে বড় কথা মানে সাধারণ মানুষ কিন্তু তিথি ভীত সন্ত্রস্ত। কারণ দেখো এই ডোরেহাটের বাজারটা বিখ্যাত বাজার, 4টার সময় গম গম করছে বাজার, এবং সেই সময় এসে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা, তার মানে তুমি ধরে নি, তারপরে পুলিশ সুপার এসে বলছেন তদন্ত হবে। আমার প্রশ্ন এই পুলিশ প্রশাসনের কাছে, যেটা কিন্তু পার্থ প্রতিম রায় নিজে করেছেন, অনির্বাণদার দলের যিনি এক সময়ের মন্ত্রী ছিলেন, তিনি বলেছেন পুলিশ প্রশাসন সঠিক কাজ করছে না। আমিও এক কথা বলতে চাই যে সমাজ, সুকান্তদা, আমার প্রশ্ন হচ্ছে আজকে সাধারণ মানুষ কি দেখবে? যে দলটা ক্ষমতায় রয়েছে, যে দলটার দ্বারা এই সরকার তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে, সরকার পরিচালিত হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু শাসক দলের নেতা কর্মীরাই যদি একে একে খুন হয়ে যান, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবশ্যই, আমি আজ মারা গেলে, আমার সঙ্গে আজ কোনো দুর্ঘটনা ঘটলে একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে উঠবে। কিন্তু শাসক দলের ছত্রছায়া থাকার পরেও তাদেরকে খুন করে দেওয়ার ক্ষমতা বা স্পর্ধা, তাহলে কি বিরোধীরা আরো বেশি শক্তিশালী হচ্ছে, না দ্বন্দ্ব প্রকট হচ্ছে, নাকি আইন শৃঙ্খলা এতটাই ঢিলে ঢালা দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে? দেখো, আমি জানি না পুলিশ সুপার যে বক্তব্য, বহুদিন পুলিশ সুপারকে আমরা কোচবিহারে দেখি সমাজ মাধ্যমে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও পোস্ট করতে, আমাদের তাতে অসুবিধে নেই। প্রশ্ন আমার থাকছে, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রশ্ন করছে, সাধারণ মানুষ প্রশ্ন করছে, আপনি সমাজ মাধ্যমে সচেতনমূলক ভিডিও করুন, কিন্তু এত বড় ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন শুধুমাত্র এই আইন শৃঙ্খলা রক্ষা করব, তদন্ত হবে। এবং আরেকটি কথা খুব আমি বলে দিতে চাই, যেটা হয়তো সম্ভাবনা থাকতে পারে, যে এই যে অন্তর্দ্বন্দ্ব, সেটা প্রকট হচ্ছে দুটি কারণে। একটা হচ্ছে কোনো না কোনোভাবে অর্থের একটা বিষয় থাকতে পারে, যে কে কতটা অর্থ পেতে পারে এখান থেকে, মানে এটা কিন্তু সামগ্রিক ব্যক্তিগত, এটা কোনো দল নয়, মানে দলের ঊর্ধ্বে গিয়ে। এবং ওই যে তোমাকে, কিন্তু সুকান্তদা, আমার যতটুকু মনে পড়ছে, আপনি কিছুক্ষণ আগেই সৌজন্যের কথা বলছিলেন, কোচবিহারের মতো জায়গায় সৌজন্যের রাজনীতির কথা বলছিলেন, কিন্তু আমি জানি না যে আপনারা যারা এই মুহূর্তে প্যানেলে রয়েছেন বা পর্দার ওপারে থাকা মানুষজন, তারা আজকের রাজনীতি কতটা সৌজন্যের আর কতটা রাজ করার তা নিয়ে একমত হবেন। বিরতির পর ফিরে এলাম, সৌজন্যের কথা হচ্ছিল, সৌজন্যের রাজনীতির কথা হচ্ছিল, কিন্তু দেখুন আমরা সকলেই লাস্ট কয়েকটা দিনে বা কয়েকটা মাসে যেভাবে উদয়ন গুহর নানান বক্তব্যকে উদয় হতে দেখেছি, তাতেই সৌজন্যটা ব্র্যাকেটে থাকা ভালো বা কোট আনকোটে থাকা ভালো। আমি সেদিকেও হাঁটছি না, শুধুমাত্র উদয়ন গুহকে বলবো কেন, কারণ পাশাপাশি যারা সমান্তরালভাবে এগোচ্ছে, কেউ যে কোনো অংশে কম যায় না, তার একটা ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ এই অগাস্টের 5 তারিখ কোচবিহারে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারী, যাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল, যার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, এমনটাও অভিযোগ ছিল, সেই শুভেন্দু অধিকারী এবং সেই দিন উদয়ন গুহর, এই দুজনের বক্তব্য একবার শোনানোর চেষ্টা করি আপনাদের। শুনুন। তার সঙ্গে কি কথা বলবে? এ একটা খুনি, উদয়ন গুহকে দিয়ে করিয়েছে। এর সঙ্গে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে দেখা হবে, উনি বলেছেন বলে আমি এখানে এসেছিলাম। কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল দাদা? আমরা বসিনি, আমরা ডেপুটেশন সিটি দিয়েছি, উনি আমাকে বলছেন অ্যারেস্ট হয়ে গেছে, যে গাড়ির কাঁচ ভেঙেছে। দেখুন তো কি করেছে, বুলেট প্রুফ গাড়িটা দেখুন, সিআইএসএফের গাড়ি দেখুন কি করেছে, দেখুন 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 বুলেট প্রুফ গাড়ি, এই গাড়ির পিছনটা কি করে, ছাতাটা একটু তুলে দিন দাদা, ছাতাটা কি করেছে পাথর দিয়ে দেখুন। আর নোটোরিয়াস ক্রিমিনাল আমরা
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন ঘোষ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো। এই ধানদুব্য দিয়ে বরণ সত্যি কি আশা করা যায় আজকের রাজনীতিতে? জানি না। নির্বাচনের আগে আরো কত জলঘোলা হবে সেটাও জানা নেই। আমি অনির্বাণদার কাছে আসার চেষ্টা করবো। অনির্বাণদা, অভিযোগ রয়েছে, পাল্টা অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও প্রেস্টিজ ফাইট কি চলছে কোচবিহারে? দেখুন, প্রেস্টিজ ফাইটের প্রসঙ্গে পরে আসছি। উদয়ন গুহকে দেখাচ্ছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে খুব সামান্য ব্যবধান, আমার যদি ভুল না হয় 67 না 68 ভোটের এরকম একটা কিছু ব্যবধানে নিশ্চিত প্রামাণিকের কাছে তিনি, হ্যাঁ থ্যাংক ইউ, সেই সামান্য ব্যবধানে তিনি হেরে গেছিলেন। হেরে যাওয়ার পর যে সময় যে 3-4 দিন পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ পুরোপুরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে ছিল, তার মধ্যে উদয়ন গুহকে যেভাবে নিশ্চিত প্রামাণিকের আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছিলেন, সেই ছবিগুলি এখনও আছে। সেই ছবি যারা এখনও দেখতে চান সামাজিক মাধ্যমে রয়েছে, আপনারাও চাইলে দেখাতে পারেন। তারপরে কিছুদিনের মধ্যে বাই ইলেকশনে সেই আসনটি উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করে এবং নিশীথ প্রামাণিক ইভেঞ্চুয়ালি 2024-এও হেরে তার রাজনৈতিক জীবন এখন প্রশ্নচিহ্নের মুখে। এমতো অবস্থায় দাঁড়িয়ে কোচবিহার ইজ নো মোর এনি প্রেস্টিজ ফাইট। আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস কোচবিহারে সাফল্যের সঙ্গে তার রাজনৈতিক জমি পুনরুদ্ধার করেছে এবং তার লিডার হচ্ছেন উদয়ন গুহ। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি ওখানে গেছেন, বিক্ষোভের মুখে পড়েছেন। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, এই কোচবিহারের মানুষকে এই বিজেপির আসাম সরকার তারা একের পর এক এনআরসি নোটিশ পাঠিয়ে যাচ্ছে, তাদের যেখানে কোনো রকম আইনি এখতিয়ারের প্রশ্নই নেই। কোচবিহারের যে মানুষটা সারা জীবন আসামে পা পর্যন্ত রাখেন নিচে উত্তম ভোজবাসীকে এরা এনআরসি নোটিশ পাঠিয়েছে, সেখানে থেমে যায়নি, সেটা উইথড্র করেনি, বরং হিমন্ত বিশ্ব শর্মা বলছেন আরও পাঠাবো। এবং তারপরে আমরা দেখেছি অঞ্জলি শীল থেকে শুরু করে আরও ব্যক্তিদের নাম আপনিও বললেন, একাধিক মানুষ পরপর যারা কোচবিহারের বাসিন্দা, দীর্ঘ বহু দশকের বাসিন্দা, তাদেরকে তারা এনআরসি নোটিশ পাঠিয়ে যাচ্ছে। যখন প্রতিবাদ করা হচ্ছে, এই বিজেপি নেতারা বলছেন এরা তো রোহিঙ্গা। আপনি আমাকে বলুন, উত্তম ব্রজবাসী একজন রাজবংশী মানুষ, তিনি রোহিঙ্গা হয়ে গেলেন? সেখানে আপনি শুধুমাত্র উদয়ন গুহকে দেখালে হবে না। সাধারণ মানুষের মনে যে প্রতিবাদ বা যে ক্ষোভ বিজেপির প্রতি তৈরি হচ্ছে, এটা কোনো তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক লড়াই নয়। তারা বাঙালি জাতির অস্তিত্বকে যেভাবে চ্যালেঞ্জ করছেন তার দিল্লির নেতারা, এবং তার হয়ে দালালি করার কাজটা যখন শুভেন্দু অধিকারীরা করছেন, তারা বিক্ষোভের মুখে পড়বেনই। কোচবিহারের মানুষ তারা কোন এখতিয়ারে বলেন এনআরসি নোটিশ গ্রহণ করে আপনি প্রমাণ করুন আপনি এদেশীয়। আজকে আসামের সরকার, আসামের হিমন্ত বিশ্ব শর্মা, তিনি ঠিক করে দেবেন কোচবিহারের মানুষ ভারতীয় কি ভারতীয় নয়। এই যে প্রতিবাদের জায়গাটা তৃণমূল লিড করছে, ডেফিনেটলি করছে, কিন্তু ক্ষোভের জায়গাটা বিজেপি নেতারা নিজেরা তৈরি করে দিয়েছেন এবং আগামী দিনে তৃণমূলের নেতাকর্মীদের লাগবে না, সাধারণ মানুষ গাড়ির আপনার ওই হাল করে দিতে পারে, যদিও আমি চাই না সেটা হোক। বেশ, আমি সুপ্রিয়দার কাছে আসবার চেষ্টা করবো। সুপ্রিয়দা, যদি আমি জানি না এটা বিজেপির কাছে বিজেপি প্রেস্টিজ ফাইট হিসেবে দেখছে কিনা, কিন্তু তারপরেও 21-এর নির্বাচনের রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে সিতাই তৃণমূলের ছিল, পরবর্তীতে দিনহাটা উপনির্বাচনের পর তৃণমূলের হয়েছে। বাকি 6টা আসন যা কিনা বিজেপির ছিল, এই ছিলটাকে ছিলই থাকবে? মানে একটু একটু করে কি বিজেপি তার ময়দান বা তার এই উত্তরের মাটি আলগা হচ্ছে? কারণ পঞ্চায়েত নির্বাচনের ফল যে খুব একটা বিজেপির ভালো তেমনটা নয়। প্রথমত হচ্ছে যে দিদি দেখো, এই যে মাটি আলগা হওয়ার যে এই সয়েল টেস্টিংটা কে করলো, যে মাটি আলগা হচ্ছে এটা কে করছে? সিএন করেছে নাকি রাজনৈতিক কোনো মানে বিশ্লেষকরা একটা টিম গেছে, তারা গিয়ে এই মাটি বা এই সয়েল টেস্ট করে দেখেছে মাটি আলগা হয়েছে? মাটি আলগাটার মানে বিবেচনা যদি তোমরা এইভাবে করো যে উদয়ন গুহ সাধারণ নির্বাচনে 2021 সালে মাত্র কম ব্যবধানে 57 ভোটের ব্যবধান নিশীথ প্রামাণিকের কাছে হেরে গেলেন, তারপর বাই ইলেকশনে ওই দিনহাটা কেন্দ্রকে উদয়ন গুহ তিনি আবার পুনরুদ্ধার করলেন, কিন্তু এই দুটোর মাঝে একটা বড় ইস্যু আছে, সেটা হচ্ছে প্রায় 2,55,000 থেকে 60,000 ভোটারের মধ্যে উদয়ন গুহ একাই পেলেন 1,63,000, মানে 1,63,000 ভোটে উদয়ন গুহ নাকি জিতে গেলেন। তাহলে এটা কী ভোট হয়েছিল আর কীভাবে হয়েছিল? মাটির যে সয়েল টেস্টিংটা কীভাবে হয় কোচবিহারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বাই ইলেকশনগুলোতে আমরা সেটা জানি। তো মাটি আলগা হচ্ছে না, মানে ভরে উঠছে, সেটা আগামী নির্বাচনে, সাধারণ নির্বাচন 26-এ আছে, আমরা দেখব। উদয়ন গুহ, যদিও আমি এটা টপিক আনতে চাইছিলাম না, কিন্তু উদয়ন গুহ একটা কাজ খুব ভালো করেছে, উনি তার ধারাবাহিকতা বজায় রেখেছেন।
উনি এমন একজন নেতা যিনি বামফ্রন্টের সময় থাকাকালীনও বামফ্রন্টের নেতাদেরকে কোচবিহারের দিনাটায় ঢুকতে দিতেন না। এখানে আছে নিশ্চিতভাবে এই ঘটনাগুলো জানে, বলবে। উদয়ন গুহ এই অ্যাসেটের যে কাজ, এই অ্যাসেট একটা রাজনৈতিক দলের তো বিভিন্ন রকম অ্যাসেট হয়, কেউ ভালো বলতে পারেন, কেউ ভালো আবৃত্তি করতে পারেন, কেউ মানুষকে জাগাতে পারেন। উদয়ন গুহ হচ্ছে গুন্ডামিটা ভালো করতে পারেন। কুচবিহারে নিশীথ প্রামাণিকের নামে যারা এই ধরনের অভিযোগ করেন, যে বহু অভিযোগ আছে, উদয়ন গুহ হচ্ছে তাদের আমি সেই ভাষাটা আর বললাম না। উদয়ন গুহ সমস্ত রেকর্ড ভেঙে দেবেন। যদি ওনার প্রিভিয়াস রেকর্ড দেখেন আপনি, বামফ্রন্টে থাকাকালীনও তিনি বামফ্রন্টে নিজে তার দলের তাদের শরিক নেতাদেরকে পর্যন্ত পিটিয়েছেন। সেই অ্যাসেটকে গ্রহণ করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কোনো নেতৃত্ব কোচবিহারে তৈরি করতে পারেননি। এই উদয়ন গুহর ওপর ঘাড়ে বন্দুক রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার চলছে। একটা তৃণমূল রাজনৈতিক দল, তারা 30 বছর 40 বছর ধরে রাজনীতি তৈরি করলো, তারা উদয়ন গুহর পরবর্তীতে একটা কোনো ইয়ং জেনারেশন নেতা তৈরি করতে পারলো না। ওই উদয়ন গুহর ওপর ভরসা করে তাদেরকে এই বৈতরণী পার হতে হচ্ছে। উদয়ন গুহর ভাষা এর আগেও মহিলাদের উদ্দেশ্য থেকে শুরু করে, বিরোধীদের উদ্দেশ্য থেকে শুরু করে, পিঠের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে নানাবিধ কারণে উদয়ন গুহ নিজেকে শিরোনামে রাখতে পেরেছেন। উদয়ন গুহর মুখে এই যে উনি বলছেন না যে ফুলচন্দন নিয়ে কী নিয়ে, দেখুন সাধারণ নির্বাচনে স্বাভাবিকভাবেই যারা নির্বাচিত হন তাদেরকে আমরা ধরে নিই যে এরা হচ্ছে নির্বাচিত হয়েছেন মানুষের ভোটের মাধ্যমে। বাই ইলেকশনে যারা নির্বাচিত হন, আমরা বলছি না মানুষ সেখানে ভোট দেন, নিশ্চিতভাবেই দেন, কিন্তু তার আকার এবং বিকার কিভাবে কি হয়, এই বিশেষ করে এই পশ্চিমবঙ্গে আমরা সকলে জানি। কিন্তু সুপ্রিয়দা, আপনি বলছেন দল উদয়ন গুহর পরবর্তীতে কাউকে তৈরি করতে পারেনি, কিন্তু যদি এরকম পাল্টা ব্যাপারটা এরকম হয় যে নিশীথ প্রামাণিক কোথায়, বা নিশীথ প্রামাণিকের পরবর্তীতে ওই মাটিটা আপনার কথায় আলগানা শক্ত, সেটা সাধারণ মানুষ অবশ্যই জনগণ তার বিচার করবেন, কিন্তু তারপরেও গেরুয়া ঝড় কি সেইভাবেই বইবে? গেরুয়া ঝড় হওয়ার আগে তো ঝড়টা উঠতে হবে। তো আপনি বুঝবেন কি করে রিক্টার স্কেলে ঝড়ের মাত্রা কত হলো? তো ঝড়টা আগে উঠতে দিন, এটা নির্বাচনই এলো না। আপনি এখন কিভাবে বুঝতে পারছেন? মাত্রা তোলার মতো লোকজন আছে বলছেন, নিশ্চিতভাবে আপনার প্রতিবেদনেই আপনি বলেছেন যে উত্তরবঙ্গ অপেক্ষাকৃতভাবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গটা বিজেপির একটা শক্ত ঘাঁটি, এটা আপনি আপনার প্রতিবেদনে বলেছেন। আগের রেজাল্ট অনুযায়ী আমি আপনাকে সেই প্রশ্নই করেছি, আগের রেজাল্ট অনুযায়ী সেভাবে নির্বাচন হয়নি। 24-এ যে নির্বাচন হয়েছে আমরা সেভাবে ওখানে দাগ কোটাতে পারেনি, নিশ্চিতভাবে আমরা মেনে নিয়েছি, কিন্তু একেবারে সব শেষ হয়ে গেল, মাটি আলগা হয়ে গেল, বিষয়টা নয়। দেখুন, উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে এসছেন বলে বিজেপির প্রতিনিধির খুব রাগ হয়েছে, কিন্তু বাকি যে দুজন নেতার কথা নিয়ে এক্ষুনি আলোচনা হলো, শুভেন্দু অধিকারী, তিনি তো বোধহয় আদিকাল থেকে বিজেপি করেন, এমনকি নিশীথ প্রামাণিক আদিকাল থেকে বিজেপি করেন, তাই জন্য সেখানে কোনো রাগ নেই। তো এই ধরনের কথাগুলি বলার কোনো মানেই হয় না, কারণ উত্তরবঙ্গের যে নামকরা বিজেপি নেতা, সেটা শঙ্কর ঘোষণ, তিনি সিপিএম থেকে এসছেন, খগেন মুর্মু মালদার সাংসদ, তিনি সিপিএম থেকে এসছেন। আজকে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক থেকে যদি এত অপরাধ করে ফেলে থাকেন, তার থেকে যদি আগে তিনি কি কুকীর্তি কোট আনকোট করেছিলেন বলে তাকে নেওয়াটা খুব ভুল হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বলুন তো, নিশীথ প্রামাণিককে ক্রিমিনাল এই কথাটা প্রথম কোন দলের নেতারা বলেছিল? প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী চোর, এই কথাটা কোন দলের নেতারা বলেছিল? আজকে যিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন, আবার তাকে কিছুর একটা ছেলে মাত্র কিছু দূরে ব্যারাকপুরের একজন নেতা বিজেপির, তিনিও তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, অর্জুন সিং বলেছিলেন। যখন অরিন্দা এই প্রসঙ্গ তুললেন যে আজ যিনি তৃণমূল কাল তিনি বিজেপি, আবার আজ যিনি বিজেপি কাল তিনি তৃণমূল, এরকম একজন ব্যক্তিত্বের বক্তব্য আপনাদেরকে এই কোচবিহার প্রসঙ্গে, এই উদয়ন গুহ প্রসঙ্গে শোনাবো। দেখুন, 26-এর নির্বাচন এমনও কাছে চলে আসেনি, এ কথা আমরা বিগত কয়েকদিনের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রীর মুখেও শুনেছি, যখন নির্বাচন কমিশন 2 AEROর সাসপেনশন নিয়ে কথা বলছিলেন। এবং তার পাশাপাশি এটাও ঠিক যে আপনি নির্বাচনী প্রক্রিয়ায় যাকে ভরসা করবেন, সে আদৌ নির্বাচন হয়ে যাওয়ার পর সেই রাজনৈতিক দলে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। দলবদল তো রয়েইছে, এই দলবদল প্রসঙ্গ অনেক বেশি করে চর্চিত এই মুহূর্তে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা কোচবিহার নিয়ে কথা বলছি, উত্তরবঙ্গের মাটি নিয়ে কথা বলছি, তখন অর্জুন সিং তিনি একটি বক্তব্য রেখেছেন। বুঝতে পারছেন কেন দলবদলের কথা বললাম? তার বক্তব্য শোনাই, শুনুন। যে লাইনে চলছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কুচবিহারকে ব্যাটেলফিল্ড বানিয়ে দিয়েছে। উদয়ন গুহ যে নিজের বাপকে চোর বলে একটা লম্পট লোক, সেদিন শুভেন্দু অধিকারী গেছিলেন, যেভাবে লেলিয়ে দিয়েছে কিছু জেহাদিদেরকে, কপাল ভালো আমি ছিলাম না,
নাহলে দেখতাম দাড়িওয়ালা মোল্লারা কত দম আছে, কত তার সাহস আছে। সে শুভেন্দু অধিকারী গাড়ির উপরে হামলা করছে। সেদিন তো শুভেন্দু অধিকারীকে খুন করার প্ল্যান ছিল, নিজের বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। কিন্তু উদয়ন গুহ যে রাস্তায় হাঁটছে, উদয়ন গুহ কপালে দুঃখ আছে। সুকান্তদার কাছে যাব, কারণ ঠিক সৌজন্যের রাজনীতির কথা সুকান্তদা বলছিলেন, আর আমি পরপর 3 জনের বক্তব্য শোনালাম। সুকান্তদা, দেখো তিথি, তুমি যদি সবকিছু এখন আশা করো যে রাজনৈতিক শিষ্টাচার এগুলো রেখে থাকবে, কারণ অকথা কুকথা তো শুয়ে গেছে। আর একটু আগে আমি সুপ্রিয়দার একটা কথা শুনে বলি যে আগে তো ওপেনিং ব্যাটসম্যানে আমরা দেখেছি রবি ঘোষ, নিশীথ প্রামাণিক নামতেন দুটো দল থেকে। পরবর্তীকালে ওপেনিং ব্যাটসম্যান কিন্তু উদয়ন গুহ থাকলো, এদিকে কিন্তু কলকাতা বা বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে। এবং বিজেপির সবচেয়ে বড় সমস্যা, ডিজিটাল সদস্য গ্রহণে যতটা বিজেপি এগিয়েছে কোচবিহারে, সুপ্রিয়দাও স্বীকার করবেন এবং আমি একদম কাছ থেকে দেখেছি, এবং বিভিন্ন জায়গায় কর্মীরা ঘর ছাড়া, সে বিষয়ে শুভেন্দু অধিকারী কিন্তু কিছু বলেননি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এখানে এসছেন, কিন্তু আমার মতে নতুন নেতৃস্থানীয় ব্যক্তি তৈরি করার জায়গায় বিজেপিও কিন্তু পিছিয়ে রয়েছে। কারণ মালতী রাভাকে যখন দায়িত্ব দেবার কথা চলছিল, তখন হঠাৎ নীতিশ প্রামাণিক কোথা থেকে উড়ে এসে জুড়ে বসালো। তখন সেই দিনটা সুপ্রিয়দার মনে আছে, সেই দিন বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়েছিল। তাহলে তৃণমূল স্তরে যে কর্মীরা বিজেপির হয়ে কাজ করবে, তাদের মধ্যে যদি এই বার্তাটা চলে যায় যে যেখান থেকেই আসুক আমরা তাকে গ্রহণ করব, তাহলে কিন্তু আপনাদেরও নেতৃত্ব তৈরির ক্ষেত্রে কোথাও পিছিয়ে রয়েছে। এবার যেটা সৌজন্যের কথা বলছো, দেখো উদয়ন গুহ কমল গুহের সঙ্গে তুলনা করা মানে হচ্ছে, আমি এখানে এটা টিভি চ্যানেলে বলতে পারবো না, কমল গুহের একটা আলাদা প্রাসঙ্গিকতা রয়েছে, আলাদা মাধুর্য রয়েছিল তার কথায়, তার ছেলে তার মতোই হবে এমন কোনো কথা নেই। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার যেদিন আমরা দেখেছিলাম রবি ঘোষ, নিশীথ প্রামাণিককে প্রতিদিন বিভিন্ন আকাথা কুকথা বলতে, একই ধরনের রাজনীতি কোচবিহার জন্ম দিয়েছে, যেখানে সবচেয়ে বেশি এইগুলো হচ্ছে এবং কেউ কাউকে নাম ধরে তুই বলছে। এবং এটা কিন্তু ঘটনা তিথি, যে রাজনৈতিক সামাজিকরণের প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কৃতি, এটা কিন্তু তুমি সব জায়গায় একই, কিন্তু কোনো জায়গায় কিন্তু আলাদা করতে পারবে না। আর এই আকথা কুকথা যত বলবে তিথি, তারা কিন্তু ওই বড় বড় নেতাদের, আমি নাম নিতে পারবো না, তাদের গুডবুকে থাকার কিন্তু একটা প্রবণতা থাকবে তাদের। মানে যত আকথা কুকথা হবে, মানে দুটো দলের ক্ষেত্রেই তাদেরকেই দেখা গেছে অনেক বেশি গুরুত্ব দিয়েছে দল। সুকান্তদা, আমি আসবো পরবর্তীতে, সময় পেলে অবশ্যই আপনার কাছে আসবো, কারণ সময় একটু একটু করে শেষ হয়ে আসছে। সুপ্রিয়দার কিছু বলবার রয়েছে, আসবো। তার আগে আমি গৌরবদার কাছে আসবার চেষ্টা করবো। গৌরবদা, কুকথার রাজনীতিতেই কি তাহলে মানুষ ভাসবে? আর উত্তরবঙ্গ তাহলে কোন পরিস্থিতি থাকবে? কারণ সবাই এখন ওপেনিং ব্যাটসম্যান খুঁজছেন। না, সে খুঁজুক, ওপেনিং ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান খুঁজবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা, হ্যাঁ বলছি, দাঁড়াও না, অসুবিধার কিছু নেই। ওপেনিং ব্যাটসম্যান খুঁজুক, কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে, এই যে রবীন্দ্রনাথ ঘোষের কথা বলা হলো, এই রবীন্দ্রনাথ ঘোষ তো কিছুদিন আগে এই উদয়ন গুহর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিল। কোনো একটা মিউনিসিপ্যালিটির কিছু একটা উদ্বোধনের সময় উদয়ন গুহ ফিতে কেটে চলে গেছেন, তারপর রবীন্দ্রনাথ ঘোষ বাড়িতে বসে কান্নাকাটি করছেন। সুতরাং এটা আমরা দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, ওই অনির্বাণদা বলছিল না যে এই দল ওই দল থেকে আসা যাওয়া, অনির্বাণদা, জয়প্রকাশ মজুমদার তো ওই ঝোপের ধারে পড়েছিলেন, তারপরে তো আবার আপনারা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, তো ওই প্লেয়ারটা, ওটা কোন ব্যাটসম্যান একটু দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাকে খুশি হারান, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু কথাটা হচ্ছে যে ওই যে জয়প্রকাশ মজুমদার ববিদার যে স্যান্ডোগেঞ্জি খোলার কথা ওই বিজেপি অফিসে বসে বলেছিল, তারপরে যে ঝোপের ধারে গেল, তারপরে আবার আপনারা গলায় উত্তরীয় পরিয়ে নিয়ে নিলেন, তারপরে আবার বালিশ চাটা ফাটা এদেরকেও নিয়েছেন। অসুবিধার কিছু নেই, তা নিন, ওদেরকে দিয়ে ভালো ব্যাট করাবেন। বের করে দাও। হ্যাঁ, করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। একদম বংশপাল চৌধুরীকে বের করে দিয়েছি, একদম পার্টি থেকে বহিষ্কার। কবে জানেন না? কবে বহিষ্কার হলো? জানেন না? বংশপাল চৌধুরী কি কারণে বহিষ্কার? কারণটা দেখে নেবেন, খবরে আরে তোমার কাছে জানার কথা তো বলো না। আমার কাছে জানার বিষয়, তোমার দলের নেতা তো। আরে তোমার দলের নেতা কি জন্য বের করে দিলে বলো না? চৌধুরীকে আমরা আরে এত বহিষ্কার করি, সিনিয়র কেন বহিষ্কার করলে? বালিশ চাটাকে আরে কেন বহিষ্কার করলে রাজ্যসভায় পাঠান। আরে কেন বহিষ্কার করলে সেটা আগে বলো। আর এখানে কুকথার রাজনীতি, বংশকে কেন বহিষ্কার করলে বলো। কল্যাণ ব্যানার্জি যা বলেছেন তা খারাপ করেছে, কিন্তু বংশকে বহিষ্কার করলে না। আমার প্রশ্ন হচ্ছে, এই যে এই মুহূর্তে স্ক্রিনে যে ভার্সেসটা যাচ্ছে, এটা কি কোচবিহারের মাটিতে একদম ময়দানে নেমে তৃণমূল, বিজেপি, সিপিএম তারা লড়াই করতে পারবে?
মানে গৌরবদার দল কি বলছে? কি লড়াই করতে পারবে? লড়াই না করে সিপিএম এর কোচবিহারের একজন নেতার নাম বলুন। অনন্ত রায় কি আপনি করে, শুনেছেন? কোন পদে আছে? হ্যাঁ, উনি এমপি ছিলেন, এখন পার্টির জেলা আরে সেক্রেটারি। এখন কি করে? শুনুন না, পার্টির এখন জেলা কি করে? সেক্রেটারি। এখন কি করে? ওখানে কি কিন্তু করে? প্রশ্নটা হচ্ছে আপনি বলুন না। ওখানে কি করে বলো আপনি না? বলুন না। আরে ওখানে কি আরে করে? দাদা আপনি বলুন। এই যে গোটা কোচবিহার নিয়ে আলোচনায় তিথি, শুনুন না। আজ অবধি অনন্ত রায়ের নাম তুমি কবার উচ্চারণ দরকার করো? নেই তো অত উচ্চারণ হওয়ার। ব্যাস, তাহলে বুঝতে অত পারছো? উচ্চারণ হওয়ার এই যে দরকার নেই। প্রথমেই বললাম অনন্ত রায় সিপিএম এ তো খুন টিমটাই করেনি। নেই। অনন্ত রায় চুরি আরে করেনি, বাবা, অনন্ত রায় এই দুর্নীতি দিনহাটায় করেনি। অনন্ত রায় কোচবিহারের আর 5জন উদাহরণ ফরওয়ার্ড দেওয়ার ব্লক মধ্যে নেতাকে পার্থক্য আছে তোমাদের দাদা। পুলিশ গুলি করে মেরেছিল। অনন্ত রায় আর উদাহরণ দেওয়ার মধ্যে 2007 পার্থক্য সালে আছে। দাদা, আপনি বামফ্রন্ট ঋতব্রত সরকারের পুলিশ, সিপিএম এর ঋতব্রত পুলিশ থেকে জয়প্রকাশ। ফরওয়ার্ড ব্লকের আপনি মিছিলে সেই গুলি নামগুলো চালিয়ে লোক দাদা মেরে একটু দিয়েছিল। বলুন। বললে তুমি আর ভালো খুনের লাগবে। গল্প দিতে তুমি এসো আর না। বলো না তুমি আর দাদা। খুনের গল্প দিতে এসো ক্রিমিনালদের না। কথা আর বলো না। ফরওয়ার্ড ব্লকার তুমি তো আরএসপি ওই যে- নেতাদের সিপিএম ওই যে- ক্যাডাররা খুন ওই যে করতো। রাজ্জাক খান থেকে শুরু করে যা হয়েছে খুব যারা খারাপ খুন হচ্ছে। করেছে, আমি আমি তো বলছি, আমি যা একটু তো সুপ্রিয়দার খারাপ কাছে হচ্ছে। সুপ্রিয়দার কাছে যাওয়ার তুমি চেষ্টা নিজের করবো। আমরা শরীর দলের আলোচনার মিছিলে সময় গুলি একদম চালিয়ে শেষের মারেনি। দিকে সুপ্রিয়দা বলুন। দাদা, ওসব বলো না। দিনহাটায় কারা গুলি সুপ্রিয়দা বলুন। তোমরা তোমাদের তৃণমূল দিনহাটায় কারা গুলি চালিয়েছিল? তোমরা তোমাদের ফরওয়ার্ড ব্লকের মিছিলে দিনহাটায় কারা গুলি অনির্বাণ দা, চালিয়েছিল? গৌরব দা, প্লিজ, আমি আর লাস্ট মিনিট পাবো সুপ্রিয়দা। খুন করছো তোমরা। আমি বলছি যে এই যে লড়াই, টিভি ডিবেটে এই যে লড়াই, এবং এই লড়াইয়ের সাথে গত বৃহস্পতিবার দিনকে রাহুল গান্ধীর আমন্ত্রণে তৃণমূল কংগ্রেসের নেতা, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সিপিএমের ভাই আমাদের গৌরব, যে এত চেঁচামেচি করছে, সেই গৌরবের নেতা কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সম্ভবত উনি বেবি, মানে ওনার নাম বেবি, উনি বেবি নন। তো এরা সবাই মিলে একসাথে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন সরকার মানে জোটের শরিক হয়েছে। তো এরা এবার এরা বেসিক্যালি হচ্ছে তৃণমূলের বিটি, মানে যেহেতু অনির্বাণ বললো না যে সিপিএম এর তো কোনো টিমই নেই, তো সিপিএম এখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলের তলায় রাজনৈতিক অক্সিজেন পাওয়ার জন্য মোহাম্মদ সেলিম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নয়। বেশ, আমাকে আলোচনা শেষ করতে হবে। আমি ভীষণভাবে দুঃখিত যে এই বাকযুদ্ধটা আমি আর আজকের হাল্লা বলে কন্টিনিউ করতে পারবো না, কিন্তু আমি চাই যে ময়দানে নেমে লড়াইটা হোক মানুষের ভালোর জন্য, মানুষের চাহিদা, মৌলিক অধিকার পূরণের জন্য। তো কোচবিহারের মাটি, উত্তরের মাটি কি বলছে সময় বলবে। আজকের প্যানেল শেষ করবো। সকলকে ধন্যবাদ জানাবো। সঙ্গে থাকুন, নজরে রাখুন ক্যালকাটা নিউজে।